সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব তোমাদের ক্লাস 9-এর পিপলান্তি গ্রাম নামক চ্যাপ্টারটি। তো চলো চ্যাপ্টারটা বুঝি। তো ফ্রেন্ডস, চ্যাপ্টারটা তুমি যদি বুঝো ভালো ঠিক, তো তোমার সাহায্য কী হবে, তুমি প্রশ্নোত্তর যখন লিখবে, তো তুমি যদি পাঠ পড়ে থাকো, তো তুমি নিজের থেকে বানিয়ে এখান থেকে কোশ্চেন আনসার লিখতে পারবে। এর জন্য তোমার পাঠটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তো চলো বুঝি। দেখো, পিপলান্তি গ্রাম পাঠটার নাম, এটা লেখক হচ্ছেন জ্যোতিপ্রসাদ বরাগুহাই, ঠিক আছে। তো বলছে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 350 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটা গ্রাম। তো এখানে রাজস্থান তোমরা জানোই ভারতের একটা রাজ্যের নাম, আর তার রাজধানী যেটা আছে, যেরকম আমরা আসামে থেকে আসামের রাজধানী দিসপুর, ওরকম রাজস্থানের রাজধানী জয়পুর আছে, ঠিক আছে। তো প্রশ্ন পেলে যে রাজস্থানের রাজধানীর নাম কি, জয়পুর। তো রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 350 কিলোমিটার দূরত্বে, কত কিলোমিটার, 350 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটা গ্রাম। তো একটা গ্রাম আছে, আর সেই গ্রামটার নামই পিপলান্তি গ্রাম। তো তোমরা বুঝে গেলে পিপলান্তি গ্রাম কোন জায়গাতে আছে। গ্রাম হলেও পিপলান্তি বর্তমানে শুধুমাত্র ভারতের মধ্যেই নয়, সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা গ্রাম। তো এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত, ঠিক আছে। এখন দেখো, ভারতীয় হিসেবে আমরা এই গ্রামটিকে নিয়ে গৌরবান্বিত বোধ করে থাকি, আমরা এটা নিয়ে প্রাউড ফিল করতে পারি এই গ্রামকে নিয়ে। এখন কেন প্রাউড ফিল করবো, কেন গৌরবান্বিত হবো, তো আমরা জানবো পাঠ পড়লে। বলছে কি কারণে এই গ্রামটি পৃথিবীর একটি বিখ্যাত গ্রাম রূপে পরিগণিত হয়েছে, সে কথা জানতে পারলে আমরা সকলেই নিজেদের গ্রামকে পিপলান্তির মতো তোলার জন্য সচেষ্ট হব। মানে আমরাও চেষ্টা করবো আমরা যে গ্রামে থাকি এটাকেও ঠিক পিপলান্তি গ্রামের মতো বানানোর। তো দেখো, এ সম্বন্ধে যদি পড়ি আমরা তখনই জানবো। এটাই বলছে। তো রাজসমন্দ নামে জেলার অন্তর্গত তথা রাজপুত বীর মহারাণা প্রতাপের জন্মস্থান উদয়পুর থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত পিপলান্তি গ্রাম সকলকে এই দৃষ্টান্ত দেখাতে সক্ষম হয়েছে যে মানুষ করতে চাইলে সকল কাজই করতে পারে। তো আমরা পিপলান্তি গ্রাম একটা এক্সাম্পল হিসাবে নেব, একটা গ্রামের এক্সাম্পল, যেখানে মানে এই গ্রামটার আমরা দেখবো যখন পাঠ পড়বো, তো অবস্থাটা খুব খারাপ ছিল প্রথম দিকে, কিন্তু পরের দিকে একটা চেঞ্জ বা একটা পরিবর্তন আসলো, যার মাধ্যমে এই গ্রামটা অনেক ডেভেলপ হয়ে গেল। তো দেখো, ঠিক আছে, পরিবর্তন হলো, উন্নতি হলো। তো কিভাবে দেখো, বলছে রাজসমন্দ নামে জেলার অন্তর্গত। তো তোমরা এটা নোট করে রাখো, বইয়ে নোট করে রাখবে যে এই যে পিপলান্তি গ্রামটা, এটা কোন জেলার অন্তর্গত। তো বলছে রাজসমন্দ নামের জেলার অন্তর্গত, ঠিক আছে, একটা গ্রামের নাম পিপলান্তি। তো বলছে তথা রাজপুত বীর মহারাণা প্রতাপের জন্মস্থান উদয়পুর থেকে, উদয়পুর আমরা আগে পেয়েছিলাম, এটা ছিল রাজস্থানের রাজধানী, প্রথমে পেয়েছিলাম। এছাড়াও এই যে উদয়পুরটা আছে, এটা মহারাণা প্রতাপ যে একজন বীর ছিলেন আমাদের দেশের, ভারতবর্ষের, ঠিক আছে, ইতিহাসের। তো ওনার জন্মস্থান আছে এটা। আর এই যে উদয়পুরটা আছে ওনার জন্মস্থান। আর উদয়পুর থেকে কয় কিলোমিটার দূরে, 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে পিপলান্তি গ্রাম, ঠিক আছে। আর পিপলান্তি গ্রামটা কোন জেলায় আছে, তো রাজসমন্দ জেলা, এটা মনে রাখবে। যেমনি আমরা কাছাড় ডিস্ট্রিক্টে যদি থাকি, তো আমরা বলবো আসাম নামক রাজ্যের কাছাড় জেলার অন্তর্গত। তো তোমরা জিনিসটা বুঝতে পারছো আই থিঙ্ক, ঠিক আছে। বা এখানে ঠিক আছে। এখন দেখো, বলছে সকলকে দৃষ্টান্ত দেখাতে সক্ষম হয়ে যে মানুষ করতে চাইলে সব কাজ করতে পারে। তো আমরা এই গ্রামের এক্সাম্পল থেকে বুঝবো যে মানুষ যদি করার ইচ্ছা থাকে, তো খুব খারাপ জিনিসকে খুব ভালোভাবে পরিবর্তন করতে পারে, ঠিক আছে। এখন দেখো, কেবল সঠিক পরিকল্পনা এবং হাতে কলমে কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পারলেই হলো। সঠিক পরিকল্পনা মানে তোমাকে একটা পারফেক্ট একটা প্ল্যানিং করতে হবে, যে কোনো কাজ আরম্ভ করার আগে একটা তোমাকে প্ল্যানিং করতে হবে, ঠিক আছে। এবং হাতে কলমে কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পারলেই হলো, মানে এটাকে যদি তুমি এগিয়ে নিয়ে যেতে পারো, মানে তোমার যদি সমর্থ থাকে তুমি নিশ্চয়ই পারবে। ধৈর্য, একাগ্রতা, ঠিক আছে, কি বলছে, ধৈর্য, একাগ্রতা, সাহস এবং নিয়ম শৃঙ্খলা মেনে আমরা সকলে যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করি, তবে অসম্ভব বলে মনে হওয়া কাজও অনায়াসে সম্পন্ন করা যায়। তো দেখো, আমাদের মধ্যে যদি পেশেন্স আছে, ধৈর্য, একাগ্রতা, আমরা যদি এক মনে কাজ করার চেষ্টা করি, সাহস আমাদের যদি থাকে, নিয়ম শৃঙ্খলা, আমরা যদি ডিসিপ্লিনে থাকি, তখন নিশ্চয়ই আমরা সব এই 4টা জিনিস যদি একসঙ্গে মিলিয়ে আমরা কাজ যে কোনো করি, এইগুলো কোয়ালিটি রেখে, তখন আমরা কী করতে পারবো, যেটা কাজ অসম্ভব ইম্পসিবল হচ্ছে, এটাও আমাদের জন্য পসিবল হয়ে যাবে, অনায়াসে সম্পন্ন করা যায়। ছাত্রছাত্রীরা এই গ্রামটির কথা জেনে এর কাজকর্ম এবং মহান আদর্শকে অনুসরণ করতে পারলে আমাদের দেশের প্রতিটি গ্রাম সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। তো বলছে যারা ছাত্রছাত্রী, মানে তোমরা যারা স্টুডেন্ট, এই গ্রামের বিষয় যখন পড়বে, তখন এই গ্রামের বিষয় খালি পড়বে না, এইগুলোর পড়ে এগুলোর জেনে তুমি যদি নিজের লাইফে এগুলো যদি করতে পারো, ঠিক আছে, ঠিক এখন নিজের লাইফে বলতে কিছুটা যদি এখান থেকে শিক্ষাও তুমি নেও, তখন ঠিক আছে, অনুসরণ করতে পারো, তখন আমাদের দেশের প্রতিটি গ্রামই সমৃদ্ধশালী থাকতো। তোমার যদি যে গ্রামে থাকছো, যদি তুমি গ্রামে
গ্রামে থাকছো, তোমার গ্রামকে তুমি বিকশিত করতে পারবে। ঠিক আছে, দেখো কিভাবে পারবো, আমরা পাঠটা পড়বো তখনই বুঝবো। বলছে বর্তমানে সকলের কাছে আদর্শ গ্রাম হিসাবে পরিগণিত পিপলান্তি গ্রাম একসময় পরিবেশ দূষণ এবং কৃষিকার্যের জন্য জলসেচের অভাবে ভুগছিল। তো দেখো, যে কোনো একটা জিনিস যেটা তুমি এখন দেখছো খুব মানে ভালো পজিশনে আছে, এটা হয়তো আরম্ভে এমন ভালো পজিশনে ছিল না। ঠিক এই গ্রামের সঙ্গে হয়েছে ঘটনাটা। যে ঘটনা হচ্ছে যে পিপলান্তি গ্রামটা একসময় খুব পরিবেশ দূষণ এবং কৃষিকাজের জন্য জলসেচের অভাবে ভুগছিল। ঠিক আছে, তো কৃষিকাজের জন্য এমনকি জলেরও অভাব হচ্ছিল কৃষির জন্য, আর পরিবেশ দূষণ ছিল। তো এর ফলে পিপলান্তি গ্রামের মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং করুণ হয়ে পড়েছিল। তো মানুষের অবস্থা খুব খারাপ ছিল, ঠিক আছে, করুণজনক ছিল। প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও গ্রামটির মানুষকে বেঁচে থাকার জন্য যথেষ্ট কঠিন সংগ্রাম করতে হচ্ছিল। এর মানে প্রাকৃতিক সম্পদ মানে কি, গাছপালা, জল, অরণ্য, পাহাড় পর্বত সব কিছুই ছিল, কিন্তু গ্রামটির মানুষকে বেঁচে থাকার জন্য যথেষ্ট কঠিন সংগ্রাম। মানুষ যেটা ছিল অনেক কষ্ট করতে হতো এখানে, ইভেন কি বাঁচার জন্য। কেন বাঁচার জন্য? কারণ মানুষ থাকলে এখানে শ্বাস প্রশ্বাস নিবে, আর পরিবেশ দূষণের সমস্যা থাকলে অনেক অভাব হবে, আর জলেরও দরকার। কারণ কৃষক যদি না থাকে এখানে, যদি খেত না হয়, তো কিভাবে মানুষ ধান পাবে বা অন্য সবজিগুলা পাবে? কারণ জলসেচের অভাব ছিল কৃষিকাজের জন্য। ঠিক আছে, তো এটার জন্য যে মানুষের এমনকি থাকাও এখানে খুব কঠিন হচ্ছিল এক সময়। এটাই বলছে মার্বেল পাথরের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করা পিপলান্তি গ্রামে বড় বড় ব্যবসায়ীরা বিশাল বিশাল মার্বেল পাথরের খনি শুরু করে। তো দেখো, মার্বেল পাথরের জন্য এখানে খুব একটা পরিচিত। তোমরা জানো যে আমাদের এরিয়ার মধ্যেও যারা ওএনজিসি থাকে, তারা গ্যাস খোঁজার জন্য এক একটা জায়গায় আসে। এখানে তারা মেশিন বসিয়ে এখানে তারা চেষ্টা করে বার করার জন্য, গ্যাস যদি বার হয় কিছু, তো এখানে প্লান্ট তারা লাগিয়ে ফেলে। ঠিক আছে, প্লান্ট বলতে গাছের কথা বলছি না, ইন্ডাস্ট্রির কথা। ঠিক আছে, এরকম বড় একটা কোলে। তো এরকম মার্বেল পাথরের জন্য এখানে অনেক মানুষ আসতো খোঁজার জন্য। ঠিক আছে, তো মার্বেল পাথরের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করা। তো মনে রাখবে, মার্বেল পাথরের জন্য এই পিপলান্তি গ্রামটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান লাভ করেছে। তো পিপলান্তি গ্রামে বড় বড় ব্যবসায়ীরা, এখানে বড় বড় বিজনেস ম্যানরা যা আসতো, তারা বিশাল বিশাল মার্বেল পাথরের খনি শুরু করে, তারা এখানে খনি শুরু করলো। ঠিক আছে, তো এই বিশাল খনিগুলোর জন্য প্রকৃতি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে, এখন যদি খনি খুঁজছে, এখন জঙ্গল ঝাড় সবগুলা কাটবে, তো প্রকৃতি ধ্বংস হবে, বিনাশলীলা হবে। তো এটাই প্রকৃতি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদগুলিও ব্যবসায়ীর হাতে চলে যায়। তো যেগুলো প্রাকৃতিক সম্পদ ছিল, গাছপালা ইত্যাদি, সব ব্যবসায়ী যারা ছিল ওদের আন্ডারে চলে গেল। ঠিক আছে, তখন লোকাল মানুষের কিছু হাত থাকলো না। তো লোকাল মানুষ কি হবে, ওদের যেরকম আগের যেরকম গাছপালা ছিল, ওদের শ্বাস প্রশ্বাস নেবার সুবিধা হতো। এখন মার্বেলে খনি বনবে, তো এখানে ধোঁয়া ইত্যাদি হবে, প্রদূষণ হবে, এখান থেকে ওদেরও সুবিধা হবে। ঠিক আছে, তো এটাই বলছে যে মারাত্মকভাবে পাথর তোলার জন্য খনিগুলিতে দিন রাত কাজ চলার ফলে, খনিগুলো ছিল যেটা দিন রাত কাজ চলতো, যখন মার্বেল পাথর চলতো, তো মেশিন টেশিন ইত্যাদি ধোঁয়া ও বাড়তো, এখান থেকে মানুষের মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে পরিবেশটা এখানে। ঠিক আছে, তো মানুষের অসুবিধা হতো। তো সামান্য পরিমাণ বিশুদ্ধ বাতাসের জন্য মানুষের মধ্যে হাহাকার দেখা দেয়। তো এখন মানুষ বিশুদ্ধ বাতাস পাওয়ার জন্য এখানে ত্রাহিমাম করছিল, হাহাকার হয়ে গেছিল। ঠিক আছে, অনেক অসুবিধা হচ্ছিল। গাছপালার সংখ্যাও দ্রুতগতিতে কমতে থাকে, গাছপালাও কমতে থাকে ধীরে ধীরে, কারণ ওই যে পরিবেশ দূষণের জন্য। কারণ গাছপালাও তো যেরকম আমরা শ্বাস নিচ্ছি, তো গাছপালাও তো আর আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আমরা যেটা ছাড়ছি। তো আমরা যদি দূষণ বায়ুটা নিই, আবার যদি ঘুরি যেটা ছাড়বো, অন্য গাছগুলোও সেটা নিবে। ঠিক আছে, তো চতুর্দিকে যদি দূষিত বাতাস থাকে, তো নিশ্চয়ই গাছপালার সংখ্যাও কমবে। আর গাছপালা যেহেতু নেই, বৃষ্টিপাতের পরিমাণও কমবে। যেখানে গাছপালা কম থাকে, বৃষ্টিপাতও অনেক কম হবে। ঠিক আছে, তো এগুলোর জন্য গাছপালার সংখ্যা কমতে থাকে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পেতে থাকে। যেটা বলছে বৃষ্টিপাতের পরিমাণও কমছে, গাছপালা কমছে বলে বৃষ্টির পরিমাণ কম হওয়াতে জলের জন্য গ্রামের মানুষের মধ্যে তীব্র সংকট তৈরি হয়। তো অবভিয়াসলি যখন বৃষ্টিপাতের জল কম হবে, জল কম পড়বে এরিয়ায়, তখন কৃষিকার্যের জলের জন্য অসুবিধা হবে, যেটা আমরা আগেই পেয়েছিলাম যে কৃষিকার্যের জন্য জলসেচ অভাব ছিল। এখন দেখো তীব্র সংকট তৈরি হয়। মার্বেল খনির জন্য নদী, পুকুর আদি জলাশয়ের জল দূষিত হয়ে পড়ে। তো যেগুলো নদী জল ছিল বা পুকুরের জল, এগুলো দূষিত হয়ে পড়ে মার্বেল খনির জন্য। নিরুপায় হয়, কারণ দেখো খনি এক জায়গায় হয়, তো এই খনির যেটা ময়লা এগুলো যাবে, এগুলো ধুয়ে যেটা নদী পড়বে বা এগুলোতে পড়বে, তখন এগুলো দূষিত হবে জায়গাটা। ঠিক আছে, নিরুপায় হয়ে মানুষ সেই দূষিত জল খাওয়ার কাজে ব্যবহার করে। এখন কোনো উপায় নেই সেখানে মানুষের, তো কোনো উপায় না পেয়ে তারা নিরুপায় হয় জল খাওয়ার, সেই দূষিত জলটাই খেত এবং ব্যবহারের কাজেও, অন্য কাজেও ব্যবহার করত। এতে করে স্বাভাবিকভাবে রোগের পরিমাণ, তো অবভিয়াসলি প্রদূষণযুক্ত জল খাবে, এটা ব্যবহার করবে, আর বাতাসও তো প্রদূষিত আছে, তো তোমার নিশ্চয়ই বেমার পড়বে তুমি, রোগের পরিমাণ বৃদ্ধি হয়। অন্যদিকে গাছগাছালি না থাকার ফলে ভূগর্ভের জলের স্তর অনেক নিচে নেমে যায়। তো গাছপালা যেখানে থাকে না, এখানে মাটির নিচের জলটা অনেক নিচে চলে যায়। ঠিক আছে, তো তুমি মাটির জল করতে থাকবে, জল পাবে না, কুয়া পর্যন্ত তুমি জল পাওয়া যাবে না, এরকম অবস্থা হয়। ঠিক আছে, তো কৃষি জমির উর্বর শক্তি হ্রাস পায়। তো কৃষি যেটা জমি ছিল, ধান খেত আগে সুন্দর হতো, এগুলোর ফার্টিলিটি পাওয়ার বা উর্বর শক্তি
ফ্রি, মানে এটাতে সুন্দরভাবে সারও নেই, যেহেতু এখানে সব দূষিত জিনিস মিলে গেছে, এর জন্য এটা হ্রাস পেয়ে গেলো। এখন কৃষি কাজের জন্য মানে ধান ক্ষেত ইত্যাদি ভালোভাবে হচ্ছে না। পাখি পাখালি এবং জীবজন্তুর সংখ্যা কমতে থাকে, পাখি কমে গেলে গাছ নাই, যেহেতু জীবজন্তু কমতে থাকে। নিদারুণ দারিদ্র্যের কবলে পড়ে পরিবারের যুবকরা কাজের খুঁজে জয়পুর, ভোপাল, ইন্দোর, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাইয়ে চলে যেতে শুরু করে। তো এখানে যারা লোকাল, যারা ইয়ং, যারা যুবক ছিল কম বয়সের, যারা কাজ খোঁজার জন্য বাইরে চলে গেল, ঠিক আছে, এখান ছেড়ে। দ্রুতগতিতে ধ্বংসের অভিমুখে যাত্রা করে গ্রামটি। তো গ্রামটা ধীরে ধীরে ধ্বংস হচ্ছিল। তা সত্ত্বেও কিভাবে আজ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তা কি অবিশ্বাস্য বলে মনে হয় না? তো এখানে দেখো প্রশ্ন করছেন যে এতটুকু হওয়ার পরেও, এত খারাপ অবস্থা হওয়ার পরেও, এ সত্ত্বেও কিভাবে আজ বিশ্ববাসীর, পুরা দুনিয়ার, ওয়ার্ল্ডের নজর এই বিপ্লবান্তি গ্রামের দিকে আছে, কেন তা অবিশ্বাস্য বলে মনে হয় না? লেখক বলছে এটা তোমাদের লাগে না যে এটা আনবিলিভেবল? তো দেখো এখন কিভাবে এটা অবিশ্বাস্য আমরা এখানে পরবর্তী বুঝবো। তো দেখো বলছে গ্রামটিকে পুনর্জীবিত করে তোলার নেপথ্যে রয়েছেন একজন ব্যক্তির অক্লান্ত পরিশ্রম। তো এই গ্রামটাকে যে পুনর্জীবিত, নতুন করে আবার জীবন দান যেমনি করেছেন, এটার পিছনে রয়েছেন একজন ব্যক্তি, তার অক্লান্ত পরিশ্রম, ঠিক আছে, তার একদম একনিষ্ঠ চেষ্টার ফলে এই গ্রামটা অনেক ডেভেলপ হয়ে গেছে, পুনর্জীবিত এক ধরনের হয়ে গেছে। নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছা হবে যে যার অক্লান্ত পরিশ্রমে এটা পুনর্জীবিত হয়ে তুলেছে, এই মানে একদম ড্যাড যেটা গ্রাম ছিল, একদম মরণা শক্ত গ্রামটা, তো তার নাম হচ্ছে শ্যামসুন্দর পালিওয়াল। তার নামটা মনে রাখবে। শ্যামসুন্দর পালিওয়ালের হাতে নতুন রূপপ্রাপ্ত পিপলান্তি গ্রামকে দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। তো অন্যান্য জায়গা থেকে, আলাদা আলাদা জায়গা থেকে মানুষ এখানে আসতো এই গ্রামকে দেখার জন্য। আসে সরকারি প্রতিনিধি, তো যারা সরকারের প্রতিনিধি ছিল, রিপ্রেজেন্টেটিভ, তারাও আসতো, ঠিক আছে, যেমনি মুখ্যমন্ত্রী মানে মন্ত্রী বা তোমার ডিসি বা অন্য যারা সরকারি, ঠিক আছে, এই এলাকার আছে যারা জেডপিসি, পঞ্চায়েত, এগুলো সব আসতো সরকারি প্রতিনিধি। ইতিমধ্যে ডেনমার্কের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে এই গ্রামটির সাফল্য এবং কাজকর্মের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দেখো ডেনমার্ক একটা বিদেশি একটা রাষ্ট্র, একটা দেশ। তো ওই ডেনমার্কের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে, মানে যেটা ছোট ক্লাসের, যেটা প্রাথমিক বিদ্যালয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইগুলা ক্লাসের বিদ্যালয়ে সাফল্য এবং কাজকর্মের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রামটার কথা মেনশন করা হয়েছে, মনে রাখবে। সেখানে এ বিষয়ে ছাত্রছাত্রীদের অধ্যয়নের মাধ্যমে নিজের দেশের প্রতি দায়িত্ব পালন করার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। তো সেখানে ছাত্রছাত্রীরা এই গ্রামের বিষয়ে পড়ে নিজের দেশে কিভাবে তারা দায়িত্ব পালন করবে, তারা এটা শিখছে এখান থেকে, ঠিক আছে। এখন দেখো রাজস্থান সরকারের শিক্ষা বিভাগও সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে এই গ্রামের কথা অন্তর্ভুক্ত করেছে। তো রাজস্থান যেটা সরকার আছে, কারণ পিপলান্তি গ্রামটা রাজস্থানে অবস্থিত, তো রাজস্থানী সরকার যেটা আছে এখানে এই গ্রামের কথা তারাও অন্তর্ভুক্ত করেছে নিজের সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইয়ে রাজস্থানে, ঠিক আছে। এখন দেখো এবং ছাত্রছাত্রীরাও গ্রামটির বিষয়ে পড়ে সেভাবে কাজ করার প্রেরণা লাভ করছে। নিশ্চয়ই ছাত্রছাত্রী যদি পড়ে সেটার বিষয় শিখবে, সেখান থেকে কিছু না কিছু একটা করার প্রেরণা লাভ করবে, ইন্সপিরেশন, ঠিক আছে। আর্জেন্টিনার একটি দল ভারতে এসে এই গ্রামকে নিয়ে ট্রি সিস্টার নামের একটি সিনেমা নির্মাণ করেছে। তো ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, আর্জেন্টিনার একটা দল এসেছিল, একটা গ্রুপ, কিছু মানুষ, তারা এসে এই গ্রামটিকে নিয়ে ট্রি সিস্টার নামে একটা সিনেমা নির্মাণ করে গেছে। এখন দেখো গ্রামটিকে নিয়ে ইতিমধ্যে শতাধিক তথ্যচিত্র নির্মিত হয়েছে, তো অনেক ফিল্মও বানানো হয়েছে, এমনকি পিপলান্তি গ্রামে একটি হিন্দি ছায়াছবিও তৈরি হয়েছে, একটা ফিল্মও বানানো হয়েছে। এখন দেখো শ্যামসুন্দর পালিওয়াল যে সময় জন্মেছিলেন সে সময় পিপলান্তি গ্রামের অবস্থা ছিল অত্যন্ত করুণ। তো এই যে শ্যামসুন্দর পালিওয়াল, যিনি এই গ্রামকে নতুন রূপে পুনর্জীবন করে তুলেছিলেন, তিনিও কিন্তু যখন জন্মেছিলেন তার এই গ্রামের অবস্থা এতটা ভালো ছিল না। মাত্র 6 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছিলেন। মাত্র 6 বছর বয়সে পিপলান্তি গ্রামে যখন, মানে এই গ্রামে যখন তার জন্ম হয়েছিল, তিনি তার মাকে হারিয়ে ফেলেছিলেন। এরপর জীবন সংগ্রামের জন্য তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। তো তিনিও ওই সময় চলে যান, কারণ ওই সময় আমরা আগেই পেয়েছিলাম অনেক মানুষ ছেড়ে দিল্লি, মুম্বাই, এগুলো অন্য শহরে যেতেছিল, কারণ অবস্থা খুব খারাপ ছিল পরিবেশ দূষণের জন্য। তো তিনিও চলে গেছিলেন। এরপর জীবন সংগ্রামের জন্য তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। কিন্তু গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর তার মন থেকে গ্রামের হত দরিদ্র পরিস্থিতির ছবি মুছে যায়নি। যদিও তিনি বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে যান, কিন্তু তার মনে ছিল কিন্তু যে কোন দিন তিনি নিজের গ্রামটাকে শুধরাবেন বা গ্রামের অবস্থাটার পরিবর্তন করবেন, সিচুয়েশনটা, ঠিক আছে। তো এটাই যে গ্রামের পরিস্থিতির কথা কিন্তু তিনি ভুলে যাননি, মুছে যায়নি মানে ভুলে যাননি। ফলে এক সময় তিনি গ্রামে ফিরে এলেন। তো বড় হয়ে এরপরে তিনি গ্রামে আসলেন আবার, ঠিক আছে। গ্রামে এসে তিনি শুরু করলেন কঠিন সংগ্রাম। তো খুব একটা কঠিন চেষ্টা করলেন, টাফ চেষ্টা নিলেন। ততদিনে মার্বেল পাথরের বড় বড় খনি সব শেষ করে দিয়েছিল। তো যত খনি ছিল পিপলান্তি গ্রামের এরিয়ায়, সবগুলা যারা ব্যবসায়ী ছিল তারা শেষ করে দিয়েছিল। একটাও মানে মার্বেলের খনি ছিল না এলাকায়। ভূগর্ভের জল 800 ফুট নিচে নেমে গিয়েছিল, যেটা মাটির জল এখানে 800 ফুট নিচে নেমে গিয়েছিল, কারণ জলও নেই,
প্রদূষণে একদম অবস্থা খারাপ। এর ফলে যে গ্রামের জনগণ বেঁচে থাকার সকল আশা ছেড়ে দিয়েছিল। তো গ্রামের জনগণ বেঁচে থাকার পুরো আশা ছেড়ে দিয়েছিল, কারণ অবস্থা খুব কাহিল ছিল। কিন্তু 2005 সালে শামসুন্দর পালিওয়াল গ্রাম প্রধানের দায়িত্ব লাভ করার পর সবকিছু পরিবর্তিত হয়ে যায়। তো তিনি যখন গ্রাম প্রধান হলেন, পঞ্চায়েত হলেন, তখন কি করলেন, তিনি এই গ্রামের অবস্থাটা পরিবর্তন করলেন। ঠিক আছে, 2005 সালে হয়েছিলেন গ্রাম প্রধান, মনে রাখবে। একদিনের একটা ঘটনায় সবকিছু বদলে দিয়ে, তো একদিন একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনাটাই পুরো গ্রামের অবস্থাটাই বদলে দিয়েছিল। কি ঘটনা দেখো, বলছে সেদিন অসুখে আক্রান্ত তার কন্যা কিরণের মৃত্যু হয়। তো ঘটনা হচ্ছে, একদিন তার কন্যা ছিল, মানে তার বিয়ে শাদী হয়ে গেছিল, বিয়ে হয়ে গেছিল যখন তিনি গ্রামে ঘুরে এসেছিলেন। তো তার কন্যা ছিল কিরণ, তার মৃত্যু হয়। কন্যার মৃত্যুতে ম্রিয়মান পালিওয়াল ঘটনাটিকে নিয়তির ইচ্ছা মনে করে কন্যার স্মৃতিতে একটা চারা গাছ রোপণ করলেন। তো তিনি মনে করলেন যে এটা উপরওয়ালার করুণা, উপরওয়ালারই এটা, ঠিক আছে, মায়া বা লীলা, তো তার এটা আর আমি কি করতে পারি। তো যখন মেয়েটার মৃত্যু হয়ে গেল, তো তিনি তার নিয়তির ইচ্ছা মনে করে, যেটা বললাম উপরওয়ালার ইচ্ছা, এটা মনে করে তিনি কন্যার স্মৃতিতে, তার মেয়ের মানে মেমোরিতে, ঠিক আছে, তার মেয়ের কথা যেন মনে পড়ে, একটা চারা গাছ রোপণ করলেন। সেদিনে তিনি গ্রামে একটা নতুন নিয়ম প্রবর্তন করেন। আর চারা গাছ রোপণ করার পর, যেহেতু তিনি গ্রাম প্রধান ছিলেন গ্রামের, তো তিনি একটা নিয়ম বানালেন, যে নিয়মটি হলো গ্রাম থেকে জন্মানো প্রতিটি কন্যার নামে জনগণকে 111 টাকা চারা গাছ রোপণ করতে হবে। তিনি বানালেন নিয়মটা হলো যে গ্রামে যেটাই শিশু কন্যা জন্মাবে, কন্যা শিশু মেয়ে জন্মাবে, তার জন্মদিনে 111টা চারা গাছ রোপণ করতে হবে। এইভাবে কিরণ নিধি যোজনার অধীনে কাজ শুরু হয়। তো তিনি একটা যোজনা করেছিলেন, একটা স্কিম চালিয়েছিলেন, স্কিমটার নাম ছিল কিরণ নিধি যোজনা। ঠিক আছে, মনে রাখবে। কিরণ কেন, তার কারণ তার কন্যার নামে এটা রেখেছিলেন। 2005 থেকে 2010 সাল পর্যন্ত গ্রাম প্রধান হিসেবে দায়িত্ব পালন করে শামসুন্দর পালিওয়াল। তো শামসুন্দর পালিওয়াল কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গ্রাম প্রধান ছিলেন? 2005 থেকে 10 সাল পর্যন্ত। তার দ্বারা প্রচলিত এই একক এবং মহৎ প্রচেষ্টা সম্পূর্ণ গ্রামটিকে একটা নতুন জীবন প্রদান করে। তো তার যে এই যে একটা মহৎ প্রচেষ্টা ছিল, এটা সম্পূর্ণ গ্রামটিকে একটা নতুন রূপ, একটা জীবন প্রদান করে। তিনি গ্রামের প্রতিটা লোককে 4টি দায়িত্ব অর্পণ করেন। তো কয়টা দায়িত্ব অর্পণ করে গ্রামের লোককে? 4টা দায়িত্ব। কি কি দায়িত্ব দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখান থেকে। সেই 4টি দায়িত্ব হলো, কন্যা সন্তানকে পুত্র সন্তানের মতোই ভালোভাবে প্রতিপালন করে বড় করতে হবে। এটা প্রথম, এটাকে তুমি 1 নম্বর দিতে পারো। যে যারা মেয়ে যদি জন্ম হয় কোনো ঘরে, তাকেও ছেলে সন্তানের মতোই, ছেলের সমানই ভালোভাবে প্রতিপালন করে বড় করতে হবে। ঠিক আছে। এরপর সেকেন্ড হচ্ছে জল সংরক্ষণ করতে হবে, জল বাঁচাতে হবে, গাছপালা রোপণ করে প্রতিপালন করতে হবে। গাছপালা খালি লাগালে হবে না, তার দেখভাল করতে হবে। এবং কৃষিকাজ করে, এটা 4 নম্বর, নিজের প্রয়োজন পূরণ করতে হবে। কৃষিকাজ করে নিজের প্রয়োজন সবাই পূরণ করবে গ্রামে। তো এই 4টা নিয়ম তিনি গ্রামবাসীদের জন্য বানালেন। ঠিক আছে, বানালেন। এরপর দেখো, এই 4টি দায়িত্ব যখন গ্রামবাসীরা পালন করতে শুরু করলেন, এবং এর ফলে গ্রামের চেহারায় আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল। তো এই দায়িত্বগুলো যখন গ্রামবাসীরা পালন করতে শুরু করলো, তখন দেখা গেল গ্রামটিতে একটা বিশেষ একটা পরিবর্তন হওয়া শুরু করলো। তো শামসুন্দর পালিওয়াল জানতেন যে প্রকৃতিকে রক্ষা করতে হলে কেবল চারা গাছ রোপণ করলে হবে না, সেগুলিকে প্রতিপালন করতে হবে এবং জল সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। তো শামসুন্দর পালিওয়াল বুঝছিলেন ভালোভাবেই যে খালি গাছ লাগালে হবে না, রোপণ করলে হবে না, সেগুলিকে প্রতিপালন, তাকে দেখভাল করতে হবে, এবং জল সংরক্ষণ, কিভাবে জল বাঁচানো যায়, এটাও ব্যবস্থা করতে হবে। কারণ গাছপালা একটি শুকনো অঞ্চলকে পুনরায় সবুজ করে তোলার পাশাপাশি মাটিকে সজীব করে তোলে। তো যেখানে গাছপালা থাকবে, এই এলাকাটা তো সবুজ হবেই, আর মাটিকেও, যে এলাকায় গাছপালা হচ্ছে সেটা মাটিকে সজীব করে তোলে, মাটিটাও যেন জীবিত হয়ে পড়ে। কারণ মাটি যেহেতু সজীব ছিল না বলেই তো এখানে ধান খেতে হচ্ছিল, আমরা পড়লাম আগে, কৃষিক্ষেত্রের জন্য এটা খুব অসুবিধা হচ্ছিল আগে। এবং ভূগর্ভের জলের স্তরকে উপর তুলে আনতে সাহায্য করে। তো মাটি যদি, যেখানে গাছপালা বেশি হবে, এখানে তুমি মাটি একটু খুঁড়লেই মোটামুটি 10 ফুট 12 ফুট 20 ফুট করলেই পেয়ে যাবে। আগে তো 800 ফুট নিচে পর্যন্ত চলে গেছিল জল, আমরা পেয়েছিলাম। ঠিক আছে। তো অন্যভাবে বলা যায়, বর্ষার জলকে সংরক্ষণ করতে পারলে তা যেমন পুনরায় ব্যবহারের উপযোগী হয়, তেমনি ভূগর্ভের জলের পরিমাণও বৃদ্ধি করতে সাহায্য করে। তো বর্ষার জলকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তা কি করতে পারে, বর্ষার জলকে সংরক্ষণ করতে পারলে তা যেমন আমরা সেটাকে আবার ব্যবহার করতে পারি। বর্ষার জল আটকিয়ে আমরা কোনো নদীতে, পুষ্করিণী এরকম করে বা কিছুতে যদি জমিয়ে রাখি জলটা, সেটা পুনর্বার ব্যবহার করা যায়। এবং ভূগর্ভের জলের পরিমাণও বৃদ্ধি করতে সাহায্য করে। সেটা মাটির নিচের জলটাও বাড়াবে, কারণ মাটিতে একদম শুকিয়ে গেছিলো, জল এখানে ছিল না। তো জল যদি জমিয়ে রাখে, তো জল ভরা থাকলে জলটা উপরে থাকবে, মাটির একটা 10 ফুট 20 ফুটের উপরে থাকবে, নিচে যাবে না। এর ফলে উক্ত স্থানটি কৃষিকার্যের জন্য সমৃদ্ধিশালী হবে। আর মাটি যেখানে আছে, জল আছে, আর জল থাকলে কৃষিকার্যের জন্য সেটা সমৃদ্ধিশালী, মানে ভালো কৃষিকার্যের জন্য সেই এরিয়াটা। এখন দেখো, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এখনো কন্যা সন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়, মানে খারাপ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাদেরকে হেয় নজরে দেখা হয়। অনেকে কন্যা সন্তানকে ফেলে দিতে চায় বা গর্ভাবস্থাতেই হত্যা করতে চায়। তো মায়ের যখন গর্ভতে থাকে, তখনই তাকে হত্যা করার চেষ্টা করা হয় বা তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। ভ্রূণ হত্যা অতিশয় গুরুতর অপরাধ। তো মেয়েটা জন্মাবার আগে পেটের মধ্যে তুমি তাকে মারবে, এটা ভ্রূণ হত্যা বলে, এটা গুরুতর অপরাধ। যদিও বহু মানুষ গোপনে গর্ভস্থ সন্তানের লিঙ্গ পরীক্ষা করে কন্যা সন্তান বলে জানতে পারলে গর্ভপাত করিয়ে দেয়। তো এরকম
অনেক মানুষ আছে যারা গর্ভপাত মানে মেয়েটিকে ফেলে দেয়, ঠিক আছে। তো এর ফলে দেশের কিছু রাজ্যে ছেলে মেয়ের অনুপাতে যথেষ্ট তারতম্য ঘটেছে। তোমার ছেলে মেয়ের অনুপাত মানে কি, মানে ধরে নাও যদি ছেলে 1000 আছে, তো তার সামনে যদি মেয়ে যদি তুমি মাত্র 800টা থাকে, দেখো 200 গ্যাপ, তো এটাকে বলে তারতম্যের অনুপাত। যদি সমান সমান হয়, ঠিক আছে, বা 10-20-এর পার্থক্য, তখন একটা আলাদা কথা। তো এরকম বলছে যে ছেলে মেয়েদের অনুপাতে যথেষ্ট তারতম্য ঘটেছে। কিছু পিপলান্তি গ্রামের প্রধান শ্যামসুন্দর, কিন্তু পিপলান্তি গ্রামের প্রধান শ্যামসুন্দর পালিবার কন্যা সন্তানদের প্রতি গ্রামের মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে সফল হন। তো তাদের মেন্টালিটি যেটা ছিল, যেটা থিঙ্কিং ছিল, ওইটাকে তিনি পরিবর্তন ঘটাতে সক্ষম হন। তার নির্দেশে গ্রামে কন্যা সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। তো একটা উৎসবের মতো যেমনি হতো যখন কন্যা সন্তান কারোর ঘরে হতো সেই গ্রামে, ঠিক আছে, পিপলান্তি গ্রামে কন্যার জন্ম হলে দুঃখ করার পরিবর্তে আনন্দ উল্লাস করা হয়। তো মানুষ ফুর্তি করতো যখন কন্যা সন্তান জন্ম হতো, দুঃখ না করে। এবং কেউ কন্যা সন্তানের নামে 111টি এবং সেই কন্যা সন্তানের নামে 111টি চারা গাছ রোপণ করা হতো। এটা তিনি নিয়ম বানিয়েছিলেন কিরণনিধি যোজনার অন্তর্গত, যে 111টা গাছ লাগাতে সবাই কন্যা সন্তান জন্ম হলেই। তিনি নিয়ম করে দিয়েছিলেন গ্রামের কেউ ভ্রূণ হত্যা করতে পারবেন না। তো তিনি কি কি নিয়ম করে দিয়েছিলেন? তো প্রথম হচ্ছে গ্রামের কেউ ভ্রূণ হত্যা করতে পারবেন না। দ্বিতীয়ত কন্যা সন্তানকে যেভাবে আদর যত্ন করে বড় করা হবে, ঠিক সেভাবে স্নেহ মমতা এবং যত্নের মাধ্যমে 111টি চারা গাছকে প্রতিপালন করতে হবে। তো যেভাবে তুমি কন্যা সন্তান জন্মালে তার যত্ন করে তাকে বড় করে আদর করবে, সেভাবে স্নেহ মমতা এবং যত্নের মাধ্যমে এই যে 111টি চারা গাছ লাগাচ্ছ সেটাকে প্রতিপালন করতে হবে। তৃতীয়ত কোনো কন্যাকে শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। কোনো মেয়ে যদি পড়তে চায় তাকে পড়াবে, যতটুকু পড়বে, ঠিক আছে, তার ইচ্ছা। চতুর্থত কোনো পরিস্থিতিতে কন্যার বাল্যবিবাহ দেওয়া যাবে না। মেয়েটিকে কম বয়সে, একটা বয়স অনুপযুক্ত না হওয়ার আগেই বিয়ে দেওয়া যাবে না। পঞ্চমত কন্যার নামে ব্যাংকে সঞ্চিত 31,000 টাকা কন্যার শিক্ষা বা বিয়ের কাজে খরচ করা হবে। তো কন্যার নামে যেটা 31,000 টাকা জমা করা হবে, সেটা যখন কন্যাটা একটা উপযুক্ত বয়স হয়ে যাবে, তখন তার বিয়ের বয়স হয়ে যাবে, তখন তার বিয়ের কাজে খরচ করা হবে, আর তার শিক্ষার কাজে, পড়ার কাজে, ঠিক আছে। এরপর মনে রাখবেন কত টাকা তার কন্যার নামে জমা দেওয়া হতো, 31,000 টাকা। এরপরে পরিশেষে কন্যার জন্মের সময় রোপণ করা গাছগুলি হবে গ্রামের সম্পত্তি। এর মানে যেটা কন্যার জন্মের সময় 111টা চারা গাছ লাগিয়েছিল, এটা সম্পূর্ণ গ্রামের সম্পত্তি হবে। একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ এই নিয়মের সম্মতির সুযোগ স্বাক্ষর করে গ্রামটিকে প্রতিশ্রুতি দিতে হয়। তো এই জিনিসটা একটা পারমিশন নিতে হয়। তো এটার জন্য একটা স্বাক্ষর করে সবের সিগনেচার দিয়ে গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিতে হয়। গ্রামবাসীকে এই মানে ওই যে তিনি ছিলেন যে শ্যামসুন্দর পালিবান, তাকে সম্মতি জানাতে হবে, কারণ তিনি তো গ্রাম প্রধান, তো তার তো পারমিশন লাগবে। তো তিনি যাইতে চাইলেন, তো সবাইকে তিনি স্বাক্ষর করালেন যে তোমরা সিগনেচার দিয়ে তোমরা এইগুলো রুল, এই রুলগুলো ফলো করবে, ঠিক আছে। এখন দেখো পিপলান্তি গ্রামে বর্তমানে 8,000-এর অধিক মানুষ রয়েছে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, 8,000 অধিক মানুষ রয়েছে পিপলান্তি গ্রামে। প্রতি বছর গ্রামে শতাধিক সন্তানের জন্ম হয়। অবভিয়াসলি একটা গ্রামে প্রতি বছর অনেক শ মেয়ের জন্ম হবে, সন্তানের জন্ম হবে, এবং যার অর্ধেক হলো কন্যা সন্তান, তার থেকে অর্ধেকই কন্যা সন্তান। কন্যা সন্তানের জন্ম হলে গ্রামবাসীরা 21,000 টাকা চাঁদা তুলে এবং সন্তানের পিতামাতার কাছ থেকে 10,000 টাকা নেয়। তো যেই কন্যা সন্তানের জন্ম হতো, তো গ্রামবাসীরা 21,000 টাকা চাঁদা তুলতো গ্রাম থেকে, এবং সন্তানের পিতামাতা যে থাকতেন তার থেকেও 10,000 টাকা গ্রামবাসীরা নিজে নিত, ঠিক আছে। মোট 31,000 টাকা উক্ত কন্যা সন্তানটির নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা হয়। সবাই মিলে ডিসাইড করেছিল যে গ্রামে যারই মেয়ে হবে তার নামে 21,000 টাকা চাঁদা তোলা হবে গ্রাম থেকে, এবং সেই পিতামাতার কাছ থেকে যার সেটা মেয়ে বা কন্যা সন্তান 10,000 টাকা নিয়ে টোটাল 31,000 টাকা কন্যা সন্তানের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে জমা রাখা হবে। ফিক্সড ডিপোজিট অর্থাৎ এই টাকাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরেই উঠানো যাবে, যেমন 18 বা 20 বছর পরেই, এর আগে উঠাতে পারবে না, এমনকি তার মা বাবা উঠাতে পারবে না। তো এই টাকা পিতামাতা কোনো অবস্থাতেই আগে ব্যাংক থেকে তুলতে পারবে না। হ্যাঁ, এটা যেটা আমি বললাম, সে পিতামাতাও তার টাকাটা তুলতে পারবে না, কারণ কোনো পিতামাতা এরকম করে যে তার মেয়েকে না পড়িয়ে লিখিয়ে টাকাটা এনজয় করে নেয় এমনি, ঠিক আছে, মানে ওয়েস্ট করে। তো এটা সবার ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রের জন্য এটা তারা মানে সিওরিটি রাখলো যেটা ফিক্সড ডিপোজিট করলেই ভালো, যেমন উঠাতে পারবে না একটা বয়সের পরেই। এখন দেখো পড়াশোনা করে কন্যা যখন বিয়ের উপযুক্ত বয়সে উপনীত হয়, একমাত্র তখনই এই টাকা ব্যাংকে থেকে তোলা যায়। তো যখন আমি বললাম যেটা আগে, যে মেয়ে বিয়ের উপযুক্ত হবে, তখন এই টাকাটা তোলা যাবে ব্যাংক থেকে। ফিক্সড ডিপোজিট হিসাবে সঞ্চিত এই টাকা ততদিন লক্ষাধিক টাকা পরিণত হয়। আর এই টাকাটা যখন ইন্টারেস্ট পাবে 20 বছর পরে, 18 বছর পরে, তখন এটা লাখ টাকাতে পরিণত হয়। সেই টাকা কন্যার বিয়েতে খরচ করা হয়। অন্যদিকে কন্যার জন্মের সময় রোপণ করা একটি চারা গাছ ততদিনে পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত হয়। মানে যেই চারা গাছটা 111 টাকা নিয়ে হয়েছে জন্মের সময়, সেটা 18-20 বছর পর কত বড় হবে তুমি চিন্তা করো, 111টা গাছ। এবং এই 111টি গাছের মূল্য তখন 1,11,00,000 টাকা সমান হয়। বাপরে, তুমি বুঝছো এই গাছটা কেন লাগিয়েছিলেন? তার মাইন্ড ছিল, তার দিমাগ ছিল, তিনি বুঝে লাগিয়েছিলেন যেটা ভবিষ্যতে এটা টাকার কাজে আসবে, কাজেই আসবে। তো 1,11,00,000 টাকা সমান হয়ে যেত এই 111টা গাছ বড় হয়। মানে এগুলো মূল্যবান গাছ ছিল, ঔষধি গাছ ছিল।
কারণ এই গাছগুলো মূল্যবান প্রজাতি বলছে, ঠিক আছে, এর জন্য তো দাম। কিন্তু গাছের দেওয়া অক্সিজেনের থেকে বেশি মূল্যবান। তো এটা অবভিয়াসলি অক্সিজেন যেটা আছে এটা তো তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, এটা অনেকের দাম, মানে এটা মানুষের জীবনের জন্য অনেক দামি। ফলে প্রতিটি চারা গাছকে এক একটি পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত করার দায়িত্ব প্রতিটি গ্রামবাসী পালন করে আসছেন। তো গ্রামের প্রতিজন এই গাছটিকে কিভাবে বড় হওয়া পর্যন্ত তাকে দেখভাল করা যায় এটা প্রতিটা গ্রামবাসীরা পালন করে আসছেন দায়িত্বটা। এরপরে দেখো, রাখি বন্ধনের দিন গ্রামের কন্যা এবং মহিলারা গাছে রশি বেঁধে গাছ ও মানুষের মধ্যে সম্পর্ককে আরো বেশি গভীর অর্থবহ করে তোলেন। তো রাখি বন্ধনের দিন যেটা গ্রামের মহিলারা ছিল, পিপলান্তি গ্রামের, তারা রশি বেঁধে গাছ ও মানুষের মধ্যে সম্পর্কে আরো বেশি গভীর অর্থবহ করে তুলতেন। তো রশি বাঁধতেন, ঠিক আছে, রাখি বাঁধতেন ধরে নাও, যেমনি তার লাইফটা বেশি দিন থাকে বা তার সঙ্গে একটা সম্বন্ধ, ঠিক আছে। 2005 সাল থেকে যখন পিপলান্তি গ্রামের মানুষ কন্যা সন্তানের জন্ম হলে 111টি মূল্যবান প্রজাতির চারা গাছ রোপণ করা শুরু করলেন, তখন থেকে গ্রামের সুদিন দেখা যায়, তখন থেকে গ্রামের ভালো দিন দেখা দিল, যখন 2005 সাল থেকে পিপলান্তি গ্রামের মানুষ কন্যা সন্তানের জন্ম হলে 111টা মূল্যবান গাছ লাগানো শুরু করলেন। ধীরে ধীরে গ্রামটি সুন্দর সবুজ হতে থাকে। তো ধীরে ধীরে সবুজ থাকলো, কারণ গাছপালা বাড়তে থাকলো। এখন এরকম গ্রামে 8,000 মানুষ আছে, তো যদি 100টা জন্ম নেয় তো 111 করে যদি 100 গাছ হয়, তো তুমি হিসাব করো কত হবে গাছ। তো গাছগাছালির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুনরায় পাখি পাখালি জীবজন্তুর আগমন ঘটে, সবকিছুই আসে ফেললো। যখন গাছপালা হচ্ছে তো এখানে পাখি আসলো, ঠিক আছে, জীবজন্তু আসলো। দূষিত বায়ু কমে গিয়ে মুক্ত এবং বিশুদ্ধ বায়ু প্রবাহিত থাকলো। দূষিত বায়ুর পরিমাণটা কমলো এবং বিশুদ্ধ বায়ুটা আসতে থাকলো। অত্যধিক উষ্ণতায় তীব্র প্রকোপও কমে গেল। তো মানে উষ্ণতার তীব্র প্রকোপ, যেটা রোদ পড়তো এখানে, কারণ গাছপালা ছিল না, তো রোদটা পড়বে ঠিক একদম শুকনা মানে খোলা জায়গায়, তখন গাছপালা থাকলে রোদের পরিমাণটা কমে যাবে। এবং সময় মতো বৃষ্টিপাত, গাছপালা থাকলে বৃষ্টিপাত হবে সময়, ভূগর্ভে জলের স্তর উপরে উঠে গেল, মাটির জলের স্তরটা উপরে বাড়লো, কারণ বৃষ্টিপাত হবে গাছপালা থাকলে, আর বৃষ্টিপাত হলে তো জলটা উপরেই থাকবে, মাটির উপরে বেশি একদম নিচে 800 ফুট তো যাবে না নিচে। পুকুর জলাশয় জলে শুকে গেল, ভরে গেল, ঠিক আছে, যেটা শুকনা ছিল আগে এটা এখন ভরে গেল, পুকুর বা জলাশয়, ঠিক আছে। কৃষিকার্যের জন্য জনগণ পর্যাপ্ত পরিমাণে জল পেতে সক্ষম হলো। তো কৃষিকার্যের সুবিধা হলো, যারা কিষান ছিল তারাও জল পাওয়া আরম্ভ করলো। কৃষকরা ধীরে ধীরে গ্রামে আবার সুখ সমৃদ্ধি ফিরে এলো। তো ধীরে ধীরে গ্রামটা সুখে সমৃদ্ধিতে ভরে পড়লো। বর্তমানে পিপলান্তি গ্রামের বিভিন্ন প্রজাতির জন্য প্রতি বছর বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটছে। তো এখানে অনেক জাতির পাখি দেখা যায়, সেজন্য জন্য অনেক জায়গা থেকে মানুষ এখানে আসছে। গ্রামের পাশে প্রকৃতি ধ্বংসকারী যে সকল অবৈধ খনন ছিল, যেটা পেয়েছিলাম মার্বেল খনি, এগুলো সরকার সবগুলি বন্ধ করে দিয়েছে। পিপলান্তি গ্রামকে দেখার জন্য বিদেশ থেকে মানুষ আসতে শুরু করলো। বিদেশ থেকে মানুষ যখন আসতে শুরু করলো, বিশেষ করে গবেষকের দল যারা রিসার্চ করতো এরিয়া নিয়ে, যে কিভাবে এই এরিয়াটা এত ডেভেলপ, কিভাবে এত গাছ হচ্ছে বা এত সবুজে ভরা, তথ্যচিত্র নির্মাণকারী দল, আবার যেটা ফিল্ম বানানো যেটা ছিল তারাও আসা আরম্ভ করলো। সিনেমা নির্মাণকারী দল আসা শুরু করলো। তখন রাজস্থান সরকার গ্রামটির রাস্তা পাক্কা করে দেয়। অবভিয়াসলি যখন বাইরে থেকে টুরিস্ট আসবে তো সেই এরিয়াটা ডেভেলপ হবে, সরকারের লাভ হবে, কারণ মানুষের ট্যাক্স দিবে। সরকার রাস্তাঘাট আরম্ভ করলো এগুলা দেখে, ঠিক আছে, যখন ডেভেলপ হওয়া শুরু করলো, মানুষ যখন আসা আরম্ভ করলো। এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরাও গ্রামটি পরিদর্শন করে বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করে দেওয়ায়, পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের কার্যালয় স্থাপন, আঙ্গনবাড়ি কার্যালয় স্থাপন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধাও করে দেওয়া হয়। তো সবকিছু সুবিধা করে দেওয়া হলো গ্রামের, ঠিক আছে। এরপরে দেখো গ্রামের জনগণের কি কি সমস্যা আছে সেগুলিকে নিয়ে তারা সরকারের কাছে যায়নি। তো আমরা কি করি, আমাদের গ্রামে কোনো সমস্যা থাকলে আমরা পঞ্চায়েতের কাছে বা সরকারের কাছে যাই, ঠিক আছে, কিন্তু তারা যায়নি। তারা কি করে, পিপলান্তি গ্রামের লোকেরা, সরকারের অধিকারীরা নিজেই গ্রামে এসে কি কি সমস্যা আছে সেগুলি বুঝে নিয়ে সমাধান করে দিয়েছেন। তো এমনভাবে গ্রামটা ডেভেলপ হয়ে গেল, উন্নতি হয়ে গেল, যে বাইরের থেকে সরকারের প্রতিনিধিরা আসে জিজ্ঞাসা করেন যে ভাই তোমাদের গ্রামে কিছু কমি তো নেই, কিছু এরকম অসুবিধা আছে কি, আমরা ঠিক করে দিব। তাদেরকে দেখানোর দরকার নেই, ঠিক আছে, একদম উলট অন্য গ্রামের তুলনায়, যেটা আমরা সচরাচর দেখি আমাদের মতো গ্রামে। এখন দেখো তো আমরা কি করতে পারি, যে তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারো, আমাদের গ্রামকে আমরা ঠিক করতে পারি, ঠিক আছে। তো তুমি এজ এ স্টুডেন্ট, তুমি নিজের শিক্ষাটা যদি ভালোভাবে করো, নিশ্চয়ই কিছু তুমি নিশ্চয়ই কিছু করতে পারবে। দেখো রাজস্থান সরকারের প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্পের সফল রূপায়ণ হচ্ছে পিপলান্তি গ্রাম। তো রাজস্থান সরকারের যেটাই জনকল্যাণমূলক কিছু যদি কল্যাণকামী কাজ করেছে সরকার, তো এটা এই পিপলান্তি গ্রামটা একটা এক্সাম্পল, ঠিক আছে, সফলভাবে এখানে হয়েছে। এরপরে 2007 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম পিপলান্তি গ্রামকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করেন। তো ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে কোন সালে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম পিপলান্তি গ্রামকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছেন, 2007 সালে। সরকারি প্রকল্পগুলির সফল রূপায়ণ করার জন্য পিপলান্তি গ্রাম রাজস্থান সরকারের কাছ থেকে বিভিন্ন পুরস্কার লাভ করেছে। তো এই পিপলান্তি গ্রাম রাজস্থান সরকার থেকে অনেক প্রকল্প, যেটা যোজনা ছিল, ঠিক আছে, প্রকল্প ছিল, যেরকম কিরণ নিধি যোজনা ছিল, এরকম যোজনা রূপায়ণ করার জন্য অনেক পিপলান্তি গ্রাম রাজস্থান সরকার থেকে বিভিন্ন পুরস্কার লাভ করেছে। তো 2015 সালে ভারত সরকার সৃজিত স্বচ্ছ ভারত অভিযানের বহু আগে পিপলান্তি গ্রামে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা চলছিল। তো আমাদের ভারতবর্ষে 2015 সালে শুরু হয় স্বচ্ছ ভারত অভিযান, যেটা সরকার নিয়েছিল। এই অভিযানটা মানে সকল মানুষকে যেমন সাফ সুতরা পরিষ্কার রাখা যায়, এটা অভিযানটা চালিয়েছিল, ঘরে ঘরে এই অভিযানটা চলছিল। তোমরা স্কুলে এগুলো করো স্বচ্ছ ভারত। তো এটার
হওয়ার বহুত আগেই, অনেক আগেই এই পিপলান্তি গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্নতা স্ট্যাটাসটা তারা প্রাপ্ত করে নিয়েছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রেখে চলছিল। খোলা স্থানে কেউ সেখানে প্রস্রাব করে না, খোলা স্থানে প্রস্রাব করে না। বাইরের থেকে আসা কোনো ব্যক্তি গ্রামের কোনো জায়গায় অপরিষ্কার করতে পারে না, মানে নোংরা ফেলতে পারবে না বাইরের থেকে আসা ব্যক্তি। রাজস্থানের মুখ্যমন্ত্রী পিপলান্তি ভ্রমণ করে কাজকর্মের খতিয়ান নিয়ে এবং অনুপ্রাণিত হয় নতুন নতুন প্রকল্প আরম্ভ করেন। তো রাজস্থানের মুখ্যমন্ত্রী ইভেন কি এই গ্রামে আসেন। কোনো গ্রামে কি মুখ্যমন্ত্রী আসতে পারে তোমরা ভাবতে পারো? যেমন কাছাড় বা করিমগঞ্জ বা কোনো ডিস্ট্রিক্টে আসতে পারেন কি, এটা তোমরা ভেবে দেখো একবার। কিন্তু সেই গ্রামে আসতেন ইভেন কি মুখ্যমন্ত্রীও। তো নতুন নতুন প্রকল্প আরম্ভ করছেন। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া পিপলান্তি গ্রামে 7 দিন থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করেন। তো দিল্লির উপমুখ্যমন্ত্রী ওই সময় যে ছিলেন, এখন তো দিল্লির উপমুখ্যমন্ত্রী 2025 আমি তোমাদের সামনে পড়ছি, এখন অন্য আছেন উপমুখ্যমন্ত্রী, তিনি না। তো মনীষ সিসোদিয়া যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন তখনও তিনিও এই পিপলান্তি গ্রামে এসে 7 দিন থেকেছিলেন এবং যথেষ্ট তথ্য সংগ্রহ করেন, অনেক কিছু তথ্য রিসার্চ করেন, ডাটা এগুলো নেন যে কিভাবে গ্রামটা ডেভেলপ হয়েছে। তিনিও শিখেন যাতে তিনি দিল্লিতে গিয়ে ঘুরে নিজের দিল্লিতে থাকা অন্যান্য ছোট ছোট এলাকাগুলোকে ডেভেলপ করতে পারেন পিপলান্তি গ্রাম থেকে শিক্ষা নিয়ে। তো দিল্লির মতো প্রদূষণ স্থানে, দিল্লি কিন্তু ভারতের সবচেয়ে প্রদূষণ স্থান তুমি যদি দেখো, সেগুলি রূপায়িত করার চেষ্টা করেন। তো মনীষ সিসোদিয়া দিল্লি থেকে এসে এগুলা নিজের দিল্লিতে নিয়ে গিয়ে কিভাবে এখান থেকে শিখে নিয়ে দিল্লিতে রূপায়ণ করবেন, ঠিক আছে, এগুলো চেষ্টা করলেন। দেশের এমন একটিও সংবাদপত্র নেই, একটা নিউজ পেপার নেই যেখানে সংবাদ মাধ্যম নেই যেখানে পিপলান্তি গ্রামের কথা লেখা হয়নি বা প্রচার করা হয়নি। সব জায়গাতে পিপলান্তি গ্রামের চর্চা চলছিল। ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি পিপলান্তি গ্রামের বিষয়ে যথেষ্ট তথ্য প্রকাশ পেয়েছে। অনেকগুলাই তোমরা ইন্টারনেটে সার্চ করলে এগুলো বিষয় পেয়ে যাবে। গ্রামের বিধবা শারীরিকভাবে অক্ষম লোকেরাও গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তো গ্রামের যারা বিধবা ছিল এই পিপলান্তি গ্রামের, আর শারীরিকভাবে অক্ষম মানে যারা হাঁটাফেরা করতে পারে না বা কিছু অসুবিধা আছে, ঠিক আছে, তো ওরাও রক্ষণাবেক্ষণ করার, যাদেরকে দিব্যাঙ্গ বলা হয় যাদেরকে, ঠিক আছে, তারাও নিজের নিয়োজিত করে রেখেছেন এই কাজে সবকে। বর্তমানে গ্রামটির কোনো লোক মারা গেল তার স্মৃতিতে 111টা চারা গাছ লাগানি হয়, রোপণ করা হয়। মনে রাখবে, কোনো মেয়ে কন্যা সন্তান জন্ম হলে 111টা লাগাতো গাছ, আর কেউ মৃত্যু হলে কোনো লোক, যে কোনো লোক, কন্যা হোক বা যে, 11টা চারা গাছ লাগানি হয়। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া গ্রামটির 300 ছেলে মেয়েদের পড়াশোনার জন্য 60 লক্ষ টাকা প্রদান করে। তো মনে রাখবে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে সরকারি ইউবিআই মনে রাখতে পারবে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এটা গ্রামটির 300 ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কয় লক্ষ টাকা দিয়েছে? 60 লক্ষ টাকা দিয়েছে। এখন দেখো, আমাদের সরকারের উপর বহু অভিযোগ থাকে, আমরা সরকারের উপর বহু নালিশ করি যে সরকার আমাদের সুবিধা দিচ্ছে না, এটা করছে না, এটা করছে না, কিন্তু থাকে যে সরকার আমাদের কিছু দেয়নি। কৃষিকাজ করতে গেলে জলের অভাব, আমরা বলবো কৃষিকাজ নেই, আমাদের জলের অসুবিধা আছে, এখানে একটা ফিশারি বানিয়ে দাও, কিন্তু আমরা শুধু অভিযোগ করে হাত গুটিয়ে বসে থাকবো। আমরা জাস্ট অভিযোগই করি এবং নিজে চেষ্টা করি না। আমাদের চোখের সামনে একাংশ লোক 12 মাসে 13টা চাষ করে, আমাদের সামনে অনেক মানুষ অনেক ধরনের চাষ করে, কৃষিকাজ করে, সবজি ক্ষেত করে, আলাদা আলাদা করে, ঠিক আছে, ফলে তারা নিজেরা খাওয়ার পরেই উৎপাদিত সামগ্রী বিক্রি করে ধন অর্জন করে, নিজে খাওয়ার পরেই নিজে খায়, আর যেটা এক্সট্রা বাঁচে এটা বাজারে গিয়ে বেচে দেয়, ঠিক আছে, যাতে ধন উপার্জন করে, পয়সা পায়। অথচ আমাদের সিংহভাগ লোকই সরকারের মুখাপেক্ষী হয়ে কাজকর্ম না করে আরামে জীবন কাটাতে চায়। আমাদের বেশিরভাগ, সিংহ না, এটা বেশিরভাগ হবে, বেশিরভাগ লোকই সরকারের মুখাপেক্ষী হয়, কাজকর্ম না করে। আমরা খালি সরকারি সুবিধাগুলো নিয়ে কাজকর্ম নিজের চেষ্টা চালাবো না, তো এরকম তো হবে না। সবই আরাম চায়, মানে এটাই বলছে। তো জল না থাকলে বর্ষার জল সংরক্ষণ করে থাকে, পুনরায় ব্যবহারের চেষ্টা করলে বা বৃক্ষরোপণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করলে সময় মতো বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। তো আমরা যদি পিপলান্তি গ্রামের মতো আমাদের গ্রামে যদি অবস্থা দেখি, ঠিক আছে, তখনও আমরা এইগুলা ব্যবস্থা নিতে পারবো, ঠিক আছে, যে আমরা কেমনে জল বাঁচাতে পারি, বৃক্ষরোপণ, গাছ লাগাবো। এখন এই অবস্থা দেখলেই তুমি এরকম করবে না, এখন থেকে তুমি শুরু করতে পারো। তোমার গ্রামের মধ্যে তুমি গাছ লাগানো আরম্ভ করো, তোমার এরিয়ার মধ্যে লাগাও, যদি বড় এরিয়া থাকে নিশ্চয়ই তুমি একদিন বড় হয়ে এই গাছটা যখন তোমার ইনকামও হবে আর অক্সিজেন, তোমার সম্পূর্ণ শুদ্ধ বাতাবরণ থাকবে মানুষের জন্য, এটা চেষ্টা নিতে পারো তুমি। একই সঙ্গে বর্তমানে ঘটে চলা পরিবেশ দূষণও রোধ করা যাবে। যেটা পরিবেশের সমস্যা আছে, অবশ্য আমরা গ্রামে অনেক কম আছে, কিন্তু শহরে এগুলো বেশি দেখা যায়, তো এটা রোধ করা যাবে শহরে যদি গাছ লাগানো যায়। বস্তুত শ্যামসুন্দর পালিওয়াল এবং পিপলান্তি গ্রামের মানুষ দেশের প্রতি নাগরিককে আহ্বান জানাচ্ছে যে চারা গাছ রোপণ করুন, প্রতিপালন করুন, কাজকর্ম করুন, তবে নিজের বাসস্থানটি স্বর্গতুল্য হয়ে উঠবে। মানে তুমি যে বাসস্থান তোমার ঘরে থাকছো, এটা তুমি যদি গাছপালা লাগাও, প্রতিপালন করো, গাছপালা খালি লাগাবে না, তাকে দেখরেখ করবে, জল দিবে, নিয়মিত কাজকর্ম করবে, নিজের কাজকর্ম চালিয়ে যাবে, তবে নিজের বাসস্থানটিকে তুমি স্বর্গতুল্য, মানে সব সুবিধাযুক্ত তুলতে হবে। এইটা আমরা কোথা থেকে শিখছি? তো শ্যামসুন্দর পালিওয়াল এবং পিপলান্তি গ্রাম থেকে এটা শিখতে পারি আমরা। বর্তমানে রাজস্থানের অন্যান্য স্থানে পিপলান্তি গ্রামের আদর্শ গ্রহণ করা হয়েছে। রাজস্থানের অন্যান্য যেটা স্থান আছে বা গ্রাম আছে, এটাও পিপলান্তি গ্রামের এক্সাম্পলটা নেই, যে দেখো ওইটা একটা আমাদের রাজস্থানে একটা গ্রাম ছিল, তো ওইটার থেকে আমরাও নিজের গ্রামকে ডেভেলপ করবো, ঠিক আছে, এরকম আমরা শিক্ষা নিব এখান থেকে, পিপলান্তি গ্রাম থেকে। আমাদের রাজ্যেও যদি এই
গ্রামটির আদর্শ এবং দৃষ্টান্ত গ্রহণ করা হয় তবে প্রকৃতি রক্ষণাবেক্ষণের সঙ্গে প্রতিটি গ্রামে সমৃদ্ধশালী হয়ে উঠবে, তাতে সন্দেহ নেই। তো আমরাও যদি এই বিপলান্তি গ্রামের এক্সাম্পলটা নিয়ে বা পালিওয়াল যে ছিলেন শামসুন্দর পালিওয়াল তার মতো একজন মানুষের আমরা যদি হয়ে এরকম দাঁড়িয়ে কিছু চেষ্টা নিতে পারি, নিশ্চয়ই আমরা এখান থেকে অনেক আমাদের গ্রামকে উন্নতি সমৃদ্ধিশালী করে তুলতে পারবো। ঠিক আছে, তো দেখো এর পাঠটার অনুবাদ কে করেছেন এটাও মনে রাখবে, তামজিদ শাহ এই পিপলান্তি গ্রামটির অনুবাদ করেছেন। তো এর সঙ্গে পাঠটা শুরু হলো, মানে শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।